স্পেশাল ডেতে কি বার্তা দেবে? বার্তা দেবো যে আমাদের এই হ্যান্ডলুম ডে আজকে, এটা হ্যান্ডলুম ডেতে মেনলি আমাদের যে ভারতীয়দের কর্তব্য কি, যে হ্যান্ডলুমের তৈরি জিনিসপত্র পরা প্রথম কথা, দ্বিতীয় কথা যারা উইভার আছে তাদেরকে সম্মান করা এবং তাদেরকে একসাথে নিয়ে চলা, জীবনযাপন করা, এটাই। 12তম জাতীয় হ্যান্ডলুম ডে উপলক্ষে পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রক অনুমোদিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজিতে বিশেষ অনুষ্ঠান। বিশিষ্ট তাঁতশিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাক এবং একাধিক বিশিষ্ট জনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। দেশে 10টি আইআইএসটি আছে, তার মধ্যেই পড়ে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার এই ক্যাম্পাস। এখন থেকে হ্যান্ডলুম নিয়ে পড়াশোনা করার পর প্রাইভেট এবং সরকারি ক্ষেত্রেও বিশেষ কাজের সুযোগ আছে বলেই জানান কলেজ কর্তৃপক্ষ। তো সেক্ষেত্রে এই পড়াশোনাটা তোমরা করছো, এটা কি আগেই ছোটবেলায় ভেবেছিলে কেউ ডাক্তার হতে চায়, কেউ অন্য বিষয় ইঞ্জিনিয়ারিং হতে চায়? না, এই জিনিসটা একটু ইউনিক, এটা ছোটোবেলা থেকে খুব একটা লোকে ভাবে না। এটা বড় হওয়ার পরে আমার ক্ষেত্রে আমার যেটা হয়েছে, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল না এটা নিয়ে পড়া, দিয়ে বড় হলাম, দিয়ে আমার একটুখানি আর্টিস্টিক মানে ছিল, মাইন্ড ছিল, তো সেই হিসাবে আমার একটুখানি ড্রয়িং বলো, কিছু হ্যান্ডিক্রাফট জিনিস বলো, এইসবের দিকে মন ছিল। তো সেই থ্রুতে ধীরে ধীরে জানতে জানতে এই বিষয়টা নিয়ে জানতে পারি, তারপরে এইটা নিয়ে বিভিন্ন খোঁজ চালাই, তারপরে এখানে আসি। আমার নাম দীপায়ন প্রামাণিক, কোথা থেকে এসছো? আমি দক্ষিণ 24 পরগনা। কোথা থেকে এসেছো আর এখানে কি পড়াশোনা করছো? আমি শান্তিপুর থেকে এসেছি, এখানে হ্যান্ডলুম নিয়ে পড়তে এসেছি। কি নাম তোমার? দেবাঞ্জলি খা। দেবাঞ্জলি খা। আচ্ছা, তো ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল এই পড়াশোনা করার? হ্যাঁ, আমার বাড়িতে হ্যান্ডলুম নিয়েই সবাই জড়িত, আমার বাবা, আমার দাদু, সেখান থেকে ইন্সপিরেশন পেয়েছি অনেক। আর আমারও ছোটো থেকে ইচ্ছা ছিল অনেক, মানে হ্যান্ডক্রাফট বা হ্যান্ডলুমের প্রতি আমার ভালোবাসাটাও ছিল ছোটো থেকে, ওই কারণেই। ধরো এই তোমরা পড়াশোনা করাতে আগ্রহী হলে, কিন্তু যারা তাঁতি বুনছেন, সরকার পাচ্ছেন, তাদের নাকি সেই অর্থে উপার্জন হচ্ছে না, তাই জন্য অন্যান্য পেশায় ঢুকে যাচ্ছে। একজন স্টুডেন্ট হিসেবে কি আশা করবেন? এখনকার সময়ে দাঁড়িয়ে আমাদের যে হস্তশিল্প বা হ্যান্ডলুম, এটাকে আঁকড়ে ধরে আমাদের চলতে হবে, কারণ পাওয়ারলুম চলে এসেছে মার্কেটে, আর লোকজন এখন কোয়ালিটির ওপরে কোয়ান্টিটিটা বুঝছে। কোয়ালিটিটা যতটা ইম্পর্টেন্ট, ওইটার ইম্পর্টেন্সটা অতটা পাচ্ছে না। তো সেই কারণে আমার মনে হয় অ্যাজ আ স্টুডেন্ট হ্যান্ডলুমটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা অনেকটাই উচিত। এবং যে আসল জিনিসটা, কারণ পাওয়ারলুম হ্যান্ডলুমের যে ডিফারেন্সিয়েশন করা, এটা কেউই এখন বুঝতে পারছে না, কারণ পাওয়ারলুমটা এতটা ছড়িয়ে গেছে মার্কেটে, হ্যান্ডলুমটার সেই ভ্যালুটা কেউ দিতে পারছে না। প্রযুক্তিকে অস্বীকার করা তো যায় না, মানুষ সস্তায় পাচ্ছে, এটাও তো একটা ঘটনা। অবশ্যই। তো সেক্ষেত্রে তুমি কি মনে করছো যে উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, না বিপণনের ক্ষেত্রে বা বিক্রির ক্ষেত্রে? ব্যাপারটা অ্যাকচুয়ালি মানে বিক্রি ধরো তো যেরকম এখন সামাজিক মাধ্যম বা বিভিন্ন রকম সাইট আছে, এগুলো তো পাওয়া যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে আসল জিনিসটা বা খাঁটি জিনিসটা, এটা মানুষ তো এখন বিবেচনা করে উঠতে পারছে না। এখনকার সময় এতটাই পেয়ে যাচ্ছে, ওটার উপর মানে কোয়ান্টিটিটার উপরে মানে কোয়ালিটিটা দেখছে না, সেই কারণে কোয়ান্টিটিটা ম্যাটার করছে এখানে বেশি। আজকের দিনে কি মনে করছো, মানে পরে আবারও ঘুরে দাঁড়াতে পারবে? অবশ্যই হ্যান্ডলুম আসছে। কি নাম? দেবাঞ্জলি খা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হ্যান্ডলুম ডে আমাদের খুব আনন্দের। এই প্রথম হ্যান্ডলুম ডেতে আমি চেন্নাই ছিলাম মোদির ছিল আমাদের সঙ্গে। ওই দিনই ওপেন হয় 7 আগস্ট। তার থেকে আমি প্রতি বছরই যেখানে হচ্ছে যাচ্ছে। এখানে কলকাতা ছিলাম, যাই না করে দিয়েছি যে না, আমার ওখানে একটু যেতে হবে, আমাদের সব ছেলেমেয়েরা আছে, কাজ করছে, যেতে হবে। শিল্পীর মতো আমাদের চলতে হবে। প্রত্যেকটা ওয়ার্ল্ডে খুব ভালো ভালো শিল্পী আছে। তার কারণ হলো, আমি অস্ট্রেলিয়াতে আমাকে ভারত সরকার পাঠিয়েছিল একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে, সেখানে আমি গিয়েছিলাম, সব স্টেটেরই তাঁত ছিল, আমাদেরও তাঁত নিয়ে গেছিলাম। ওখানে আমরা তাঁতও বুনেছি বসে ওইখানে অস্ট্রেলিয়াতে। তারপর ওটা ওখানে ভেঙে দিয়ে চলে আসছি। আচ্ছা, দেখালাম যে আমাদের কি সিম্পল তাদের কত ভারী সারি হতে পারে। অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে গেছিলাম। বাংলাদেশ থেকে যারা এসেছিলো, তারাও ওখানকার বাংলাদেশে ঢাকায় কিছু নিয়ে এসেছিলো, তাঁতও ছিল, সব দেখালাম। এইটা আপনার ঢাকায়, যেটা মানে বহুদিন থেকে চলে আসছে, ঢাকা ড্যামরাতে হয়, ঠিক আছে। আর আমি যেটা করছি, এটা কিন্তু কোনো জায়গায় এখনো হয়নি, জানি না এখন কোথায় হবে। আমার কাজে সব মিনাকারি দিই, একটা সুতোর কাজ খুব কম। এখানে তো আমি 1-2 পাঠিয়েছি, বলে সব কত কালার আমি পাঞ্চিং করে কাজ করেছি।
আর আরেকটা প্রশ্ন রাখবো, সুরাট অর্থাৎ ভিন রাজ্যের শাড়ি শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত যে শাড়ি সেগুলোকে গ্রাস করেছে রীতিমতো। এইটা একদম পারফেক্ট কথা। কুচবিহার ওই শাড়ি কুচবিহারে গিয়েছিল, কুচবিহারের লোক ওদের খুব আছে, একতা আছে। ওরা বলেছে যদি সুরাটের কোনো কাপড় আমাদের এখানে আসে তার দোকান বন্ধ। কিন্তু সেটা বাংলা কেন করতে পারছে? বাংলা করতে পারছে না, লোভই খুবে না। অর্থ লোভী করলে শিল্পী বাঁচানো যায় না। আর সবচেয়ে বড় বিষয়, এখন ভুঁইপুরের মধ্যে একাধিক হাট হয়েছে, অর্থাৎ একাধিক হাট হলে যেখানে হাট হতো আগে বা সাধারণ মানুষরা দুদিন কি দুদিন যেত, সেখানে একাধিক হাট, সেই হাটে কিন্তু দিনের পর দিন ব্যবসা এবং রমরমিয়ে চলছে বাইরের শাড়ি। হ্যান্ডলুম বলা হলো কিন্তু আদতে আমি তো বললাম যে তোমার কুচবিহারেতে এটা করেছিল, কিন্তু আমাদের তো একতা নেই। সেক্ষেত্রে এখন বিজনেস হতে কে কত নিচে নামতে পারে। যারা আমাদের কাছে এত দামি দামি তৈরি করতো শাড়ি, তারা যে পাওয়ার নিয়ে বসে আছে, কিন্তু কম দামে ধৈর্য নেই। রক্ষকই ভক্ষক, রক্ষকই ভক্ষক সেটা বলা যাবে না, কারণ আমি দিল্লিতে আমাকে এই ব্যাপারেও ডেকেছিল। আমি বলেছিলাম যে পাওয়ার লুম, র্যাপিয়ার এবং উন্নত মানের এইসব মেশিনগুলো বেড়ে হতে আমাদের তাঁত শিল্পে আমাদের কিন্তু ডোবার অবস্থায় চলে যাচ্ছে। যে কোনো সময় হ্যান্ডলুম ডুবে যাবে, কারণ যদি শাড়ি করে না বিক্রি হয় তাহলে কি করে আমরা শাড়ি তৈরি করব। বর্তমানে তো রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার এসে, কি মনে হয়? আমি তো যাব এখন নতুন সরকারের ওখানে, যাতে স্কুল পিরিয়ডে ম্যাডামরা শাড়ি পরে যায় শুধু ক্লাস টাইমটা, মানে যে 2-3 ঘন্টা ক্লাস করবে ওই সময় শাড়ি পরে থাকতে হবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমি বলছি। সেটা হ্যান্ডলুম, ইয়েস, হ্যান্ডলুম ছাড়া কেন পরবে না? কারণ সিল্ক, মটকা, তোমার সিনথেটিক এইসব শাড়ি পরে ম্যাডামরা স্কুল ততক্ষণ থাকতে পারবে না। কটন শাড়ি পরে যত মজা, অত মজা কোনো শাড়ি নেই। যদি আমিও পরি না, আমিও কটনের পাঞ্জাবি পরেছি, জামদানি পাঞ্জাবি। আমরা কটনকে ভালোবাসি, যে এই কটনটা কীভাবে করা যায় এটা আমি যাব। শেষ একটা প্রশ্ন রাখবো, আজকে তো এই একটা শুভ দিন, তার মধ্যে দিল্লিতেও প্রোগ্রাম চলছে, জানা যাচ্ছে আপনার বাড়ি থেকে আপনার সুপুত্র সেও নাকি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। আমার ছেলে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এবং আমার যে একজন ডিজাইনার আছে ও পেয়েছে। মূলত কি বিষয়ের উপর রাষ্ট্রপতি পুরস্কার এটা? এইটা একটা শাড়ি করেছে 500x500 কাউন্টে আমার ছেলে, এটাকে বলে পিওর মাসলিন। এই পিওর মাসলিন কিন্তু আপনার অনেক আগে ছিল, মোগলের সময়। সেই সময় এই মাসলিন সুতোটা তৈরি হতো। এখন এই সুতোটা শুধু মুর্শিদাবাদেই তৈরি হয়, কিন্তু 1 কিলো 500 কাউন্ট সুতোর দাম 36,000 টাকা। সেক্ষেত্রে এই শাড়িটার দাম কত হতে পারে? ওই দাঁড়িয়ে দাম 6 লাখের উপরে হবে। সেটা কি আপনারা মানে শোকেস করবেন নাকি সেটা বিক্রির জন্য? না, ওটা তো ওখানেই থাকবেই দিল্লিতে। যেটা পেয়েছে তারপরে হয়তো পাঠাবে এরা। আমার তো এখনো পাঠায়নি, দিল্লিতেই পড়ে আছে। আর এই যে চিন্তা ভাবনা, এটা কি মানে আপনাদের বাড়ি থেকেই মানে আপনার ছেলের কাছে আসলো না নতুন? হ্যাঁ, ও তো মানে এটাই করছে। ও তো শান্তিনিকেতন ওখানে ভর্তিও করেছিলাম, ওখানে পড়াশোনাও করেছে। ওর ডিজাইন সম্বন্ধে ভালো অভিজ্ঞতা হয়েছে এবং ঈদের দিন যে কটা ও ডিজাইন তৈরি করেছে সব সাকসেস। কি মনে হচ্ছে আগামীতে ছেলের হাত ধরে কি আরো কোনো নতুন শাড়ির উৎপন্ন বা নতুন হারিয়ে যাওয়া শাড়ি? না, এক ছেলে তো সব পারবে না। আগে তো আমাদের চাই যারা কাজ করে, কাজের লোক চাই, শিল্পী চাই, তবেই তো কাজ করতে পারবে। আর আমি তো ম্যাক্সিমাম মেয়ে শিল্পীদের কাজ করাই, সব আদিবাসী মানে সাঁওতাল, মনশূদ্র, তারপরে মাঝে এইসব যে গ্রামে গ্রামে মেয়েরা আছে ওদেরকে শিখাই। একজনকে মেন আমি করি আর কি, মাস্টার উভার্স তৈরি করি। ওর আন্ডারে আমি 50টা-60টা রুম দেখবে, ও কি করলে এইভাবে কাজ করি। হাল ফিরবে বলে মনে করেন? শেষ একদম সংক্ষিপ্ত ভাবে কিভাবে হাল ফিরবে শান্তিপুর বা এই হ্যান্ডলুম? হাল ফিরবে এটা যদি আমাদের সরকারি কিছু পরিবর্তন আনি। এই শাড়ি যদি না পরার অর্ডার হয়, আমি এর আগেও যে সরকার ছিল সেই অনেক মিটিংয়ে আমি এই কথা বলেছি যে এরকম শাড়ি পরলে স্কুলে কিন্তু আমাদের তাঁত শিল্পী বাঁচবে। এই ঘরে ঘরে কুটির শিল্পী কত কষ্ট করে এইসব দামি দামি শাড়ি এরা তৈরি করছে, তার যদি ন্যায্য মজুরি না পায় বা মার্কেটে না বিক্রি হয়, আমারটাই নিয়ে আমি কোনো কথা বলছি না। আমার শাড়ি সবসময় বিক্রি হয়, আমি সেটা বলবো না যে আমার শাড়ি বিক্রি হয় না, কিন্তু আমিই তো মেন না। আমার তো আরও হাজার হাজার শিল্পী আছে, এদেরকে কীভাবে বাঁচানো যাবে সেই চেষ্টা কিন্তু করা দরকার। শান্তিপুরে হাব হলে ভালো হতো না? আর আগের সরকার তো বলেছিল হবে, তা তো হয়নি। শান্তিপুর তো জিআই হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে জামদানি না, আমরা জিআর চেষ্টা করেছি, জানি না হবে কিনা, পাঠিয়েছি। যদি হয় তাহলে পুলিয়ারও একটা জিআই হবে।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।